কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর জানো পাঠশালা থেকে ফিরে যাচ্ছে সেই গৃহমাতারি। তাই তো এই মুহূর্তে যদি আমি আমার মনোবাসনা যদি পূর্ণ করতে না পারি, তবে যে আমি বিশ্বমাতার বিশ্বপূজিত হতে পারবো না। তাই তো এই মুহূর্তে আমি লক্ষিন্দরকে সেই বিয়ের কথা মনে করাবো। তাই আজকে দিন আমি গ্রাম্য পাঠশালা লেখাপড়া করতে গেছিলাম, পাঠশালা যেন আমার ছুটে হয়ে গেছে। তাই এই মুহূর্তে বিলম্ব না করে আমি রাজপ্রাসাদে ফিরে যাব। না জানি আমার গর্ভধারিণী জননী যেন আমার পথ চেয়ে আছে গো। আর বিলম্ব করবো না, আমি ছুটে যাব রাজপ্রাসাদের দিকে, আমি ছুটে যাব। কি গো তুমি এইভাবে তুমি আমার পথে এসে দাঁড়ালে কেন? আমি কি? তার আগে বলো তুমি কি? আমি কি? হ্যাঁ। তবে শোনো আমার পরিচয়। চম্পকনগরে ঘর আমার বিধ হচ্ছে চন্দ্রপতি সদাগর, তারই কনিষ্ঠ পুত্র। আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষ্মী। দুর্লভ লক্ষিন্দর? বাহ, আমি এক মালিনীর কন্যা, আমার নাম হচ্ছে কামিনী। তাই নাকি? হ্যাঁ, আমি রোজই প্রথমাঝারি খেলাধুলা করি। এই প্রথমাঝারি আমি। এই পথ মাঝে তোমায় তো আমি কখনো দর্শন করিনি। দর্শন করে নি? ও তাই বুঝি। বলছি কি, কি তোমার কি বিয়ে হয়েছে? এ কি কথা তুমি আমার শোনালে? বিয়ে এমন কি বস্তু, গাছের ফল না ওই নদীর জল? বিয়ে কি খাওয়া যায় না অঙ্গি পড়া যায়? তোমার ভাষা যে আমি ঠিক বুঝতে পারছি ও মা, তুমি বুঝতে পারছো না বিয়ে কি জিনিস জানো? তুমি যদি বিয়ে করো, তোমার কাছে থাকবে একটি আমার মতন সুন্দরী বউ, সবসময় জানো তোমার পাশে থাকবে, একসাথে তোমরা ঘোরাফেরা করতে পারবে। তাই নাকি? হ্যাঁ। এই শোনো শোনো, কথা হচ্ছে তোমার কথা আমার কিন্তু মাথায় ঢুকছে না। দেখছে না? তুমি এই মুহূর্তে আমার পথখানে ছেড়ে দাও না গো। না জানি আমার গর্ভধারিণী জননী যেন আমার পথ চেয়ে আছে। হে কি, এইভাবে যদি লক্ষিন্দর সেই ঘরে ফিরে যায়, তবে তো আমার মনোবাসনা পূর্ণ হবে না। তাই তো আর বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি লক্ষিন্দরের অগ্নি কাম আমি নিক্ষেপ করিলাম। না! একে আমি আমি যেন আর রাজপ্রাসাদে ফিরে যেতে পারছি না। বারবার যেন তার কথা আমার মনে পড়ে যায়। জানি না গত জন্মে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল নাকি, না হলে কেন এমনি ভাবে তার কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমি যদি সুন্দরীকে হারিয়ে ফেলি, কখন আর সুন্দরীকে কাছে পাবো? এই মুহূর্তে বিলম্ব না করে আমি ছুটে যাব ওই সুন্দরী নিকটে। বলি সুন্দরী, এই তো আরে ও সুন্দরী, এবার আমায় বুঝে চিনতে পেরেছো? সত্যি সুন্দরী, সত্যি। তোমাকে দেখার পরে মনে হচ্ছে গত জন্মে হয়তো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল। বারবার যেন তোমার কথাই আমার মনে পড়ছে। মনে পড়ে যায়? তাই জানো সুন্দরী, কি? তোমাকে দেখার পরে আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছো? আমার এই মন প্রাণ চাই তোমাকে আমার সারা জীবনের মতো করে আপন করে পেতে। কি আপন করে নিতে? বেশ, তুমি যদি আমায় পেতে চাও, তোমায় একটি কর্ম করতে হবে আমারই জন্য। তাই নাকি? হ্যাঁ। এমন কি কর্ম করতে হবে বলে দেখি? এমন কি কর্ম করতে হবে? তাহলে তুমি কর্ণপাত করে শোনো। তোমাদের রয়েছে চম্পানী নগরে সেই গোসার মন্দির। গোসা মন্দির? সেই গোসা মন্দিরে তুমি প্রবেশ করবে। আচ্ছা। আর যেই তোমাকে লক্ষিন্দর বলি ডাক দিবে, তুমি সেই গোসাগরীর মন্দিরের দরজা তুমি খুলবে না, এক এক করে 3 সত্য অঙ্গীকার করবে আর বিয়ের কথা বলবে। তাই নাকি সুন্দরী? তোমাকে পাওয়ার জন্য তাহলে আমায় গোসা মন্দিরে প্রবেশ করতে হ্যাঁ। হবে। তাই যদি হয় তোমার কথা মেনে ছুটে যাবো এই মুহূর্তে আমি গোসা মন্দিরে দিকে। এই তো আমি লক্ষিন্দরের অঙ্গে কাম্বার নিক্ষেপ করেছি, এই তো জানা আমার মনোবাসনা পূর্ণ হতে চলেছে। তাই তো আর বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তে চলে যাবো আমি সিজুয়া মন্দিরে। কি পূর্বের বেলা যেন পশ্চিমে অস্ত যেতে চলল, কিন্তু আমার লখাই এখনো পর্যন্ত আমার কাছে ফিরে
লক্ষাই আমার কোথাও হারিয়ে গেল। তবে কি ছয়টি সন্তানের মতো আমার লক্ষাইকে আমি হারিয়ে ফেললাম? কি কি আমায় বলে দিবে আমার লক্ষাই কোথায় রয়েছে? উপমা, উপমা তোমরা বলো না আমার লক্ষাই কোথায় রয়েছে। লক্ষাই বিহনে যে আমি একটি মুহূর্ত থাকতে পারি না। লক্ষাই বিহনে যে আমার এই সারাটি চম্পকনগর যেন অন্ধকার। মা, তোমরা সবাই নিশ্চুপ হয়ে আমার মুখপানে চেয়ে রয়েছ। আমার কথার কেউ উত্তর দিচ্ছ না কেন? তবে কি তোমরা আমার লক্ষাইকে দেখোনি? তবে কি আমার লক্ষাই সত্যি কোথাও হারিয়ে গেছে? এটা হতে পারে না। কোথায় গেলি রে ওরে বাপ লক্ষা, একবার মা বলি কুলিয়াই রে লক্ষাই রে আর কি ডাকিবি মা বলি ইডা চম্পকুন গুরি রে একবার মা বলে কুলিয়াই তোরে ছাড়া উড়ি লক্ষা আমি থাকিব মনে একবার আজ যেন অন্তপুর হতে বৌমার কান্নার কণ্ঠস্বর কোনো শুনতে পাই। তাহলে কি আমার বৌমা কান্না করছে? না না, বৌমা কেন কাঁদতে যাবে? তাহলে কে এমন ভাবে বন্ধন করে? আমি আর একটি বার শ্রবণ করে দেখি না কেন আজ কে এমন করে? এই যেন বৌমার কান্নার কণ্ঠস্বর। না না না, আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে অন্তপুরে ছুটে যাব। দেখি দেখি আমার বৌমা কেন কান্না করে। বৌমা,
বৌমা, বৌমা, কি বৌমা? কাকুমণি, বৌমা, আমার যে সব শেষ হয়ে গেল কাকুমণি। কি বলছো বৌমা? আমি যে আমার লখাইকে হারিয়ে ফেললাম। না বৌমা না, কি বলছো বৌমা? দাদু ভাই, কি হয়েছে দাদু ভাই বলতে পারো বৌমা? মন্ত্রী কাকু, বেলা 10টার সময় আমার লখাই গিয়েছিল ওই পাঠশালায়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেন সন্ধ্যা ঘনিয়ে আধার হয়ে এলো। এখনো পর্যন্ত লখাই আমার বক্ষ মাথারে এসে আমায় জড়িয়ে ধরে বললো না, মাগো মাগো আমার খিদে পেয়েছে, আমায় খেতে দাও। ও বুঝেছি, দাদু ভাই পাঠশালা হয়তো গৃহমাজারে ফেরেনি বলে আজ তুমি এমন ভাবে কন্দন করছো বৌমা। হতে পারে দাদু ভাই আমার তার কোনো সহপাঠীর সঙ্গে প্রথম ধরে খেলাধুলো করছে। কোথাও নেই মন্ত্রী কাকু, কোথাও নেই। বৌমা, আমি আমি যেন নিজেকে সারা চম্পকনগর খুঁজে এসেছি। সব সন্তানে যেন সব মায়ের কোলে ফিরে গেছে, শুধুমাত্র আমার এই লখাই ফিরে আসেনি মন্ত্রী কাকু। না বৌমা না, এমন কথা বলো না বৌমা। দাদু ভাই যখন গৃহমাজারে ফিরে আসেনি, আমি নিজে যাব সারাটা চম্পলা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে, যেখান থেকেই পারি না কেন দাদু ভাইকে আমি তোমার বুকে ফিরিয়ে দেবো বৌমা। হ্যাঁ বৌমা, যদি তাই হয়ে থাকে তবে কাকুমণি আমার এই লখাইকে যেখান থেকে পারে যেমন করে পারেন আমার বক্ষ বাজারে ফিরিয়ে নিয়ে এসে দিন। হ্যাঁ বৌমা, আজ যদি আমার এই লখাইকে আমার এই বক্ষ বাজারে আমি ফিরে পাই, তবে তো আমি আমার এই চোখের জল মুছে ফেলবো। বৌমা, কিন্তু আমার এই লখাই যদি আমার কাছে ফিরে না আসে, লখাই বিহনে আমি ওই গঙ্গার জলে আমার প্রাণকে বিসর্জন করে দেব। না না বৌমা না, এ কি বলে গেল বৌমা? আর যদি দাদু ভাইকে খুঁজে না পায় তাহলে যেন বৌমা নিজে প্রাণ বিসর্জন করে দেবে। না না, আমি বেঁচে থাকতে কিছুতেই হতে পারে না, আমি কিছুতেই হতে দেব না। যেখানে থেকেই পাই না কেন দাদু ভাইকে আমি খুঁজে আমার বৌমার বুকে আমি ফিরিয়ে দেব। তাই তো এই মুহূর্তে বিলম্ব করব না, দেখি না কেন দাদু ভাই কোথায় রয়েছে। বলি দাদু ভাই, দাদু ভাই। তবে সত্যি সুন্দরীর কথা ভাবতে ভাবতে চলে এলাম সমুদ্রে। এই মুহূর্তে আমি সমুদ্রে প্রবেশ করব। দেখি এই সমুদ্রে আমায় কি নিতে আসে, তাকে আমার বিয়ের কথা আমি স্মরণ করে দেব। এই মুহূর্তে আমি সমুদ্রের দ্বারখানা আমি বন্ধ করে রাখলাম। দাদু ভাই, দাদু ভাই, ঠাকুর আজ যেন সারাটা রাজ্য আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও যেন আমার দাদু ভাইয়ের আমি খবর পেলাম না। তাহলে কি আমি দাদু ভাইকে হারিয়ে ফেললাম? না না না, হে হতে পারে না। আজ যদি দাদু ভাইকে আমি খুঁজে না পাই, আমি কি করে আমি বৌমার কাছে গিয়ে দাঁড়াবো? কি করে দাঁড়াবো? আমি পারবো না। আমার বৌমা আমায় বলেছে, মন্ত্রী কাকু আজ যদি আমি লক্ষিন্দরকে না পাই আমি যেন প্রাণ বিসর্জন দিয়ে দেব। তাই তো আমি যেখান থেকেই পাই না কেন দাদু ভাইকে আমি খুঁজে আমার বৌমার বুকে আমি ফিরিয়ে দেব। আজ যেন খুঁজতে খুঁজতে আমি বড় ক্লান্ত, আজ যেন বড় শান্ত। ওই তো সামনে দেখা যাচ্ছে বড় বৃক্ষ, সেই বড় বৃক্ষের তলায় আমি ক্ষণকাল বিশ্রাম নিয়ে আমি পুনরায় দাদু ভাইকে খুঁজতে বেরোবো, পুনরায় খুঁজতে বেরোবো। কি দর্শন করছি আমি? আমাদের গোসাই মন্দিরে দ্বার যেন বন্ধ রয়েছে। এই সময় তো দ্বার বন্ধ থাকার কথা নয়। তাহলে কি আমার দাদু ভাই প্রবেশ করেছে? না না না, সে কেন প্রবেশ করবে? তাহলে কে? আমি একটিবার দাদু ভাই বলে ডেকে দেখি না কেন। বলি দাদু ভাই, বলি দাদু, দাদু ভাই, আমি লক্ষিন্দর সমুদ্রে প্রবেশ করে আমি যেন বসে আছি। হে কি দাদু ভাই? ওরে
ওই গোছা মন্দিরের জন্য প্রবেশ করতে নেই দাদু ভাই, তুই একটিবার বেরিয়ে আয় দাদু ভাই, একটিবার বেরিয়ে আয়। দাদু, আজকে দিনে আমার অভাব রয়েছে, অভাবের কারণে এই গোসা মন্দিরে আমি প্রবেশ করে বসে আছি। কি বলছিস দাদু ভাই? যার পিতা রাতালের ধন পাতালে যায়, সোনার কোমড়ে ভূমিতে গোড়ায়, তার কিনা অভাব? আমার যে মনে বড় অভাব দাদু, মনের অভাব। মনের অভাব যে বড় অভাব দাদু। আমার মনের কথা জানতে গেলে, আমি বের হতে গেলে আমার সঙ্গে তোমায় 300 আবদ্ধ হতে হবে। 300 অঙ্গীকার? বুঝেছি দাদু ভাই, বুঝেছি। আজ আমি তোমার নিজের দাদু ভাই নয় তো, তাই তো তুমি আমার সঙ্গে অমন করে কথা বলতে পারলে না দাদু, আজ যদি আমি তোমার নিজের দাদু হতাম, তবে কি তুমি পারতে আমার সঙ্গে এই 300 অঙ্গীকার? না দাদু, তুমি ছাড়া যদি আমার পিতাও থাকতো, তবে এই কথাই আমি বলতাম যে আমার সঙ্গে 300 আবদ্ধ হওয়া। বেশ, কেননা আচ্ছা আমার অভাব রয়েছে, সেই অভাবের কথা এইভাবে তোমায় আমি বলতে পারবো না। বেশ দাদু ভাই, তাহলে আমি তোমার সঙ্গে 300 অঙ্গীকার আবদ্ধ হচ্ছি। বলে 1 সত্য 2 সত্য 70 মান। দাদু ভাই যা বলবে আমি পারলেও শত শতবার। ঠিক আছে দাদু, তুমি যখন আমার সঙ্গে 300 আবদ্ধ হয়েছ, আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি গোসা মন্দিরের দ্বারখানা খুলে দিচ্ছি। কেমন? বেশ। এ কি দাদু ভাই? ওরে আরে, তোকে বুকে নেওয়ার পর আমার যেন তাপিত প্রাণ যেন শীতল হয়ে গেল। দাদু ভাই কি বলো? আর বিলম্ব নয় দাদু ভাই, আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে চল। তুই জানিস না, তোকে না দেখতে পাই তোর গৃহ মাঝে তোর মা জননী কেঁদে প্রায় পাগলনি হয়ে গেছে। দাদু, দাদু ভাই, আমি তো রাজপ্রাসাদে যাব, কিন্তু আমার মনের কথাগুলো তুমি শুনবে না বলে দেখিনি দাদু। সত্যিই বলেছিস দাদু ভাই। তবে কি জানিস, গৃহ মাঝারে যাওয়ার পথে প্রথম মাঝারে তোর মনের কথা আমি সমস্ত শুনবো। ঠিক আছে দাদু, তাহলে চলো আমরা প্রথম আজে যেতে যেতে এক এক করে আমার মনের কথাগুলো তোমায় আমি প্রকাশ করে বলবো। কেমন? বেশ। চলো তাহলে। আর শোনো শোনা ওগো দাদু, ওগো দাদু, ওই আমি বলি যে তোমারে, ওই আমি পাঠশালাতে ও গোয়াল না যাব গো, ও গো দাদু, তুমি জানাবে পিতা, আমি পাঠশালাতে পাঠ না যাব গো, দাদু জানাবে পিতা। কি বলছো দাদু ভাই? পাঠশালা ঢুইলি খাপানা আমার ভালো তো লাগে লাগে, পাঠশালা লিখা পড়া গো আমার মন তো বসে না। ওই না পাঠশালা নই লিখা পড়া গো আমার মন তো বসে না। কি বলছো দাদু ভাই? এই দাদু, ওই পাঠশালা লেখাপড়া একদম ভালো লাগে না আমার, পাঠশালায় আমি আর যাবো না। লেখাপড়া করার বয়স তোর এখন, আর তুই কিনা বলছিস পাঠশালা লেখাপড়া দিতে ভালো লাগে না? আমায় ভালো লাগে। বেশ, তুই যদি লেখাপড়া করবি না, করিস না, তবে কি জানিস দাদু ভাই, এই সমস্ত রাজ্য পরিচালনা করে তোর পিতা, আমি তার মন্ত্রিত্ব করি। আচ্ছা। মন্ত্রিত্ব করতে করতে আমি যেন একাই কিন্তু পরিশ্রান্ত হয়ে পড়ি। তো কি করে জানিস, কি করি? তুই আমার সঙ্গে থেকে এই রাজকার্য তোকে শিখিয়ে দেবো, তুই আমার সঙ্গে থাকবি কেমন? কখনোই না, ওই সব আমি কর্ম পারবো না, অন্য কিছু আমি করতে চাই। লেখাপড়া করবি না, রাজ্য কার্য শিখবি না, তো করবিটা কি? লেখা পড়া ছেড়ে দাদু, দাদু যা করিতে চাইবি, বিয়ের কথায় তো দাদু গো তুমি জানাবে পিতা, আমার বিয়ের কথা ও গো দাদু গো তুমি জানাবে পিতা রে।
আমি যেন বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছি। আর যেন আমার বিয়ে জ্ঞান, বিয়ে ধ্যান, বিয়ে চিন্তামণি, বিয়ে ছাড়া যেন আমি মনি হারাবো। বিয়ে করবে? মুখ থেকে দুধের গন্ধ যায়নি এখনো, বলে বিয়ে করবে। বিয়ে যদি না দেবে গো দাদু, জানি না বাঁচিব না না, গঙ্গার জলে কিয়া দাদু গো আমি ডুবিয়া মরি। না দাদু ভাই না, গঙ্গার জলে কিয়া দাদু গো আমি ডুবিয়া মরিব। শোনো দাদু, দাদু ভাই তুমি যদি আমার সত্যি সত্যি বিবাহ না দাও, ওই বই তুলেছে গঙ্গার জল, সে জলে ঝপ্প দিয়ে আমার এই প্রাণকে আমি বিসর্জন করে দেব। দাঁড়া দাদু ভাই দাঁড়া। ওরে, আজ যদি তুই এমন কথা বলিস, তুই যদি সত্যি সত্যি এই গঙ্গার জলে নিজে প্রাণ বিসর্জন দিয়ে দিস, বলতে পারিস দাদু ভাই তোর মা জননীকে আমি কি খবর দিব, কি করে তাকে আমি মানিয়ে তুলবো, বলতে তবে পারিস? এই মুহূর্তে আমার পিতাকে জানাও আমার বিয়ের বাড়িতে আর শুধুমাত্র বিয়ের জন্য আমি উন্মাদ হয়ে পড়েছি। বেশ, তবে দাদু ভাই তুই এই মুহূর্তে গৃহে ফিরে যা, আমি তোর পিতার কাছে নিশ্চয়ই এই সংবাদ তবে দিয়ে যাবো। শোনো দাদু, একটি কথা, এক সপ্তাহের মধ্যে যদি আমার বিবাহ না হয়, সত্যি সত্যি কিন্তু আমার এই প্রাণকে আমি বিসর্জন করে দেবো গঙ্গার জলে। একই কথা বলে গেল লক্ষিন্দর। এক সপ্তাহের মধ্যে যদি তার বিবাহ দেওয়া না হয়, সে যেন প্রাণে মারা যাবে। না না না, এই সংবাদ যেন সদাগর মহাশয়ের কাছে আমাকে জানাতেই হবে, জানাতেই হবে। আর এই বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই সদাগর মহাশয়ের কাছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর গ্রাম্য পাঠশালায় লেখাপড়া করতে গেছে। সে লেখাপড়া শিখে আজ মানুষের মতো মানুষে আজ বর্তমানে এই রাজ্য পরিক্রমা পরিচালনা করবে। হবে না চাঁদ, হবে না। আজ যেন তোমার কোনো আশাই পূর্ণ হবে না বাবা চাঁদ। মন্ত্রী কাকু, হ্যাঁ বাবা চাঁদ, কি বললেন আপনি? আমার মনের আশা কোনোদিন পূর্ণ হবে না। তবে কেন মন্ত্রী কাকু, আজ আমার মনের আশা কেন পূর্ণ হবে না? বাবা চাঁদ, আজ যেন লক্ষিন্দরকে নিয়ে গিয়েছিলাম গ্রামীণ পাঠশালায় পড়াশোনা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, তারপর পাঠশালা থেকে ছুটি হওয়ার পর লক্ষিন্দর যেন গৃহ মাঝারে ফেরেনি, সে যেন আমাদের এই নোংরা গোষ্ঠ মন্দিরে প্রবেশ করেছিল। মন্ত্রী কাকু, হ্যাঁ বাবা চাঁদ, হ্যাঁ। কি বললেন? আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর ওই পাঠশালা থেকে ফেরার পথে ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছিল। হ্যাঁ বাবা চাঁদ, মন্ত্রী কাকু, এমন কি কিসের অভাব যে যার জন্য আমার পুত্র লক্ষিন্দর ওই গোসা মন্দিরে প্রবেশ করেছে? অভাব তার মনের। হ্যাঁ বাবা চাঁদ, তার মনের বড় অভাব রয়েছে। মনে বড় অভাব রয়েছে? হ্যাঁ বাবা চাঁদ, এমন কি তার মনে বড় অভাব রয়েছে মন্ত্রী কাকু? লক্ষিন্দর যেন বিবাহ করতে চায়। কি বললেন? হ্যাঁ বাবা চাঁদ, লক্ষিন্দর বিবাহ করতে চায়? মন্ত্রী কাকু, মন্ত্রী কাকু, আপনি কি আমার সঙ্গে এতক্ষণ ধরে রহস্য করছেন? আমি বুঝতেই পারছিলাম না। না না বাবা চাঁদ, না, আমি তোমার সঙ্গে কখনই রহস্য করিনি বাবা চাঁদ। আজ যেন সত্যি সত্যি লক্ষিন্দর গোসা মন্দিরে প্রবেশ করেছিল। সে আমার সঙ্গে হস্ত হাসতে দেখে তিন সত্য অঙ্গীকার করে বলেছে 7 দিনের মধ্যে যদি তার বিবাহ দেওয়া না হয়, সে যেন নিজের প্রাণ বিসর্জন করে দেবে গঙ্গা। আমি এই কথা বিশ্বাস করি না। এ কখনো হতে পারে না। সবে মাত্র 11 বছর বয়স আমার পুত্র লক্ষিন্দরের। আমি বুঝেছি আমার পুত্র বিয়ে করতে যায় না। বিয়ে করতে চাইছেন আপনি? বাবা চাঁদ, হ্যাঁ হ্যাঁ, আপনি বিয়ে করতে চাইছেন। আপনি যদি আমার মন্ত্রী কাকু না হতেন, আপনাকে গলা ধাক্কা দিয়ে এই প্রাসাদ থেকে বের করে দিতাম। না
ঈশ্বর, এসব কথা শোনার পরে বা আমার মৃত্যু হলো না কেন? তবে কি জানো বাচ্চা, তুমি যখন ছোট ছিলে না, তোমার পিতা তোমায় আমার হস্তে তুলে দিয়ে বলেছিল, মন্ত্রী মহাশয়, আমার পুত্রকে আপনি দেখবেন, মানুষের মতো মানুষ করবেন। হ্যাঁ, এখন তো তুমি বড় হয়েছে, এই রাজ্য পরিচালনা করতে শিখেছ, তাই তো আজ আমার আর কোনো প্রয়োজন নেই। তাই আমি আজ আপনার কাছে ঠক, আজ আমি প্রবঞ্চ। বেশ বাবা চাঁদ, যে রাজ্যে আমার কোনো সম্মান নেই, সে রাজ্যে আমি আর থাকবো না। থাকলো তোমার মন্ত্রিত্ব, থাকলো তোমার রাজ্য, এই দুটি নয়ন যেদিকে যায়, আজ আমি সেদিকেই চলে যাব, আমি সেদিকেই চলে যাব। দাঁড়ান মন্ত্রী কাকু, এই প্রাসাদ ছেড়ে চলে যেতে চাইছেন? আচ্ছা, মন্ত্রী কাকু, সন্তান হয়ে পিতার কাছে যদি কোনো ভুল করে বসে, তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? যাই বাবা যাই, অবুঝ সন্তান পিতার বুকে কতই না লাথি মারে, তাই বলে কি কোনো পিতা পারে তার সন্তানকে দূরে সরিয়ে দিতে? পারে না বাবা চাঁদ, পারে না। তাই তো আমি তোমায় পূর্বেই ক্ষমা করেছি, তুমি তো আমার কাছে সন্তান সমতুল্য। মন্ত্রী কাকু, আপনি কি ভুলে গেছেন সেই দিনের কথা? একদিন আমার পুত্র লক্ষেন্দর পাঠশালায় থেকে ফেরার সময় আমাকে বলল, পিতা আমি আর কোনোদিন পাঠশালায় যাব না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওরে পুত্র তুই আর কেন পাঠশালায় যাবি না? লক্ষেন্দর বলল, পিতা আমি যখন পাঠশালায় যাই, ওই ধাত্রীমা আমাকে পক্ষী জড়িয়ে ধরে কন্দন করে, তাই তো আমি আর কোনোদিন ওই পাঠশালায় যাব না পিতা। বাবা চাঁদ, মন্ত্রী কাকু, আমি ভাবলাম ওই ধাত্রীমার কোন লোভ রয়েছে, তাই তাকে আমি আয়নন করালাম আমার এই রাজপ্রাসাদে। তাকে আমি জিজ্ঞাসা করলাম, ওগো ধাত্রীমা তুমি একটিবার বলো, আমার পুত্রকে জড়িয়ে ধরে তুমি কন্দন করো কেন? ধাত্রীমা আমার কথা কোনো জবাব দিল না। আমি তাকে বেত্রাঘাত করতে ধরলাম, এই বেত্রাঘাত সইতে না পারি ধুলায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে আমায় বললো, ওগো সওদাগর মশাই, দ্বাদশ বছরের মধ্যে যদি তোমার পুত্রকে বিবাহ দাও, তাকে কাল লাগে দংশন লুহর বাসর ঘরে। আমি জানি বাবা চাঁদ, আমি জানি, আমি ভুলিনি। সেই দিনের কথা আমার আজও মনে রয়েছে। সেই সংবাদ দেওয়ার পর ধাত্রীমা যেন শিলায় পরিণত হয়ে রয়েছে আমাদের সেই রাজপ্রাসাদের মধ্যে। তবে কি জানো বাবা চাঁদ, আজ যেন আমার দাদু ভাই বলেছে 7 দিনের মধ্যে যদি তার বিবাহ দেওয়া না হয়, সে যেন প্রাণে বাঁচবে না, সে যেন নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেবে। বাবা চাঁদ, মন্ত্রী কাকু, আপনি তো আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব চালিয়ে যাচ্ছেন। আপনার কাছে কোনো যুক্তি বুদ্ধি নেই যে যুক্তি বুদ্ধি দ্বারাই আমার পুত্রকে বিয়ের কথা ভুলিয়ে রাখা যায়? আছে, আছে বাবা চাঁদ, আছে। আমার কাছে বুদ্ধি নিশ্চয়ই রয়েছে। তবে কি জানো, তার জন্য কিছু অর্থের প্রয়োজন। অর্থ? হ্যাঁ বাবা চাঁদ। কি হবে অর্থ? সেই অর্থ নিয়ে আমি ছুটে যাব উড়িষ্যার কটক শহরে। উড়িষ্যার কটক শহরে? সেখান থেকে এক সুন্দর গিরিবাজ পায়রা নিয়ে আসবো। সেই পায়রা যদি আমার দাদু ভাইয়ের হস্তে তুলে দেওয়া হয়, আমি জানি সেই পায়রা পেয়ে দাদু ভাই নিশ্চয়ই বিবাহের কথা ভুলে যাবে। সত্যই উত্তম কথা, উত্তম প্রস্তাব মন্ত্রী কাকু। সে স্বর্ণগিরিবাজ পায়রা পেয়ে ভুলে যাবে সে বিয়ের কথা, আবার করবে সে লেখাপড়ায় শিখে মানুষের মতো মানুষ হয়ে আমার এই রাজ্য সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে। মন্ত্রী কাকু, বাবা চাঁদ, আর বিলম্ব নয়, আপনাকে নিকটের শহরে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আসুন মন্ত্রী কাকু। বেশ, তাই চলো বাবা চাঁদ।